আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি ঠিক আছো তো? আপনি ঠিক করে গাড়িও চালাতে পারেন না। আজকে যদি আমার কিছু হয়ে যেত, তখন আমার তো এখনো বিয়েও হয় নাই। তার আগে যদি আমি মরে যেতাম, আমার হবু হাজবেন্ডের কি হতো? তোমার এই ফালতু বকবকের জন্য আজকে অ্যাক্সিডেন্টটা হয়েছে। সবসময় ফালতু কথা আর ফালতু চিন্তা ভাবনা। আজকে যদি তোমার কিছু হতো না, তোমার হবু হাজবেন্ড সারা জীবনের জন্য বেঁচে যেত এইরকম একটা বদমাশ, স্টুপিড আর পাগল মেয়ের হাত থেকে। কি বললে? আমি কি? কেন, কানে কি তুমিও কম শোনো নাকি যে আবার বলতে হবে? অ্যানাকোন্ডা, কালো কুমির, কানকাটা বিড়াল। উফ, যখন এই বজ্জারটাকে কিছু বলতে যাব তখনই সব গালি মাথায় কেন আসে না বুঝি না বাপু। আবির অনেক বিরক্তি হয়ে গাড়ি থেকে নেমে যায়। তিথির বকবক আবিরের কাছে এখন বিষের মতো লাগছে। তিথিও নেমে যায়। আবির গাড়ির অবস্থা দেখে বুঝতে পারে যে এই গাড়ি করে তারা আর যেতে পারবে না। চারপাশে একটু তাকিয়ে দেখে রাস্তাটা তেমন ভালো না, অনেক শান্ত, সব জায়গায় নিরাপদ মনে হচ্ছে না। এই জায়গাটা এমন জায়গায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো যেখানে কারো সাহায্য পাওয়া যাবে না। এই জায়গাটা নিরাপদ নয়। সামনে চলো, দেখি সাহায্য পাই কি না কারো কাছে। তিথি আর কিছু না বলে আবিরের সাথে হাঁটা শুরু করে। আবির আর তিথি রাস্তায় হাঁটতে থাকে। তিথি চারপাশে একটু চোখ বুলিয়ে দেখে যে অনেক অন্ধকার আর ভয়ানক জায়গা। তিথি আবিরের হাতটা আঁকড়ে ধরে রাখে। আবির একটু অবাক হয় নাই, কারণ সে বুঝতে পারছে যে তিথি ভয় পাচ্ছে, তাই তার হাত ধরে আছে। ভয় পাচ্ছ তুমি? আমি কেন ভয় পাবো আজি? তাহলে আমার হাত এইভাবে ধরে রেখেছো যে? আমি তো আপনার জন্য ধরেছি, আপনি ভয় পাবেন তাই। হাসার কি বলেছি যে দাঁত সব দেখিয়ে হাসছে? তোমার সাথে কথায় পারা যাবে না, পুরো কথাই দোকান। কি বললেন? আমি কিছু না, হাঁটো। তিথি আবিরের হাতটা ছেড়ে দেয়। আবির একটু সামনে হাঁটছে আর তিথি একটু পিছনে। আবির আর তিথি অনেক হাঁটছে, কিন্তু আশেপাশে তারা এমন কিছু দেখছে না যে সাহায্য চাইতে পারবে। তিথি হাঁটতে হাঁটতে একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তিথির চিৎকার শুনে আবির পিছনে ফিরে তাকিয়ে দেখে তিথি রাস্তায় বসে নিজের পায়ে হাত দিয়ে আছে। আবির তিথির কাছে যায় আর দেখে পাটা একটু কেটে গেছে। আবির তার পকেট থেকে রুমালটা বের করে তিথির পায়ে বেঁধে দেয়। তিথি অনেক চেষ্টা করে ওঠার, কিন্তু ব্যথায় সে উঠতে পারছে না। আবির আর কিছু না ভেবে তিথিকে কোলে নেয় আর হাঁটতে থাকে। ঠিক করে হাঁটাও শিখো নাই, শুধু বকবক করতে শিখেছো। এক তো আমি পায়ে ব্যথা পেয়েছি, আর আপনি তার মধ্যে আমাকে বকা দিচ্ছেন। চুপ একদম। আর একবার যদি এই ন্যাকা কান্না করো তাহলে কোল থেকে ঠাস করে ফেলে দিব, যাতে কোমরটাও ভেঙে যায়। শয়তান, বদমাশ, অ্যানাকোন্ডা, কালো কাঁঠাল। এক মিনিট, কালো কাঁঠাল কি আছে? হয়তো আছে, কারণ বজ্জাত বসটাকে তো এমনটাই লাগে। যদি মনে মনে আমাকে গালি দেওয়া শেষ হয় তাহলে চুপ করে থাকো। স্যার, আপনি কি করে জানলেন যে আমি আপনাকে অনেক গালি দিচ্ছি? তিথি চুপ হয়ে যায়। আবির অনেকক্ষণ তিথিকে কোলে নিয়ে হাঁটছে। তার অবস্থা তো পুরো খারাপ, কারণ একটা মানুষকে এত সময় কোলে নিয়ে হাঁটা সম্ভব নয়। তিথি তো বেশ মজা নিচ্ছে, তার হাঁটতে একটু ইচ্ছে করে নাই। ওই সময় অনেক হাঁটার পর আবির খেয়াল করে একটা ছোট গ্রাম, সেখানে কিছু বাতি জ্বলছে। আবির একটু খুশি হয়ে সেখানে যায়। গ্রামের অবস্থা দেখে বোঝা যায় যে সেখানে কোনো অনুষ্ঠান হচ্ছে। আবির তিথিকে নিয়ে সেখানে যায় আর দেখে অনেক মানুষ একসাথে বসে বসে গল্প করছে, আর একটা মেয়ে ছোট্ট একটা টুলে বসে আছে। বোঝাই যাচ্ছে আজকে মেয়েটির গায়ে হলুদ, কারণ মেয়েটি হলুদ শাড়ি পরে আছে আর হালকা কিছু ফুলের গয়না। কয়েকজন লোক আবিরকে দেখে দূরে আসে। আবিরের কপাল কিছুটা কেটে গেছে, আর তিথিরও। লোকগুলো বুঝতে পারে যে তারা হয়তো কোনো বিপদে পড়েছে। আবির তাদের কাছে গিয়ে বলে, আমরা বিপদে পড়েছি, আমাদের সাহায্য করবেন প্লিজ। একজন বয়সী মহিলা আবিরের কোলে তিথিকে দেখে বলে, তোমার বউয়ের কি হয়েছে বাবা? বউ? কি ভাবছো বাবা? তোমার বউয়ের কি হয়েছে যে তাকে কোলে নিয়ে আছো? আবির চিন্তা করলো যে যদি সত্যি কথা বলে দেয় তাহলে হয়তো তারা উল্টাপাল্টা কিছু ভাববে আর সাহায্য করবে না। তাই আবির বলে, আসলে আন্টি, আমাদের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এমন জায়গায় হয়েছে যে কারো সাহায্য পাওয়া অনেক মুশকিল। আর আমার বউও ব্যথা পেয়েছে, যার কারণে হাঁটতেও পারছে না। বউ? তিথি আবিরের কথা শুনে
অনেকটা শকড হয়ে যায় আর মনে মনে বলে, শয়তান অ্যানাকন্ডা না, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, জলহস্তি, কান কাটা চিল, ভীতু ইঁদুর, বটগাছে থাকা পেতনি, ধুর, না পেতনি না, শাকচুন্নি। বলে আমি নাকি তার বউ। কত বড় মিথ্যাবাদী, শয়তান বজ্জাত ছেলে, তোকে আমি খুন করব। আবির তিথির দিকে তাকিয়ে দেখে তিথি নিজে নিজে বকবক করছে। আবির মুচকি হাসে। আবিরের হাসি দেখে তিথির আরো রাগ ওঠে। বজ্জাতটা এমন ভাবে হাসছে মনে হচ্ছে সত্যি সত্যি আমি তার বউ। হাসি দেখে গা জ্বলে যায়। কি বলো, অ্যাক্সিডেন্ট হয়েছে তোমাদের? হায় আল্লাহ, বেশি ব্যথা পাও নাই তো? না আন্টি। আরে ওদের বাড়ির ভিতরে নিয়ে যাও, আগে পরে সব কথা হবে। আবির, তিথিকে একটা ছোট রুমে নিয়ে যা। আবির, তিথিকে কোল থেকে নামিয়ে বিছানায় বসাও। আসলে বাবা, আমরা তো অনেক গরিব, তাই ঘরটাও অনেক ছোট। আরে আন্টি, কে বলেছে আপনারা গরিব? আসলে আন্টি, টাকা দিয়ে কেউ ধনী হয় না, মন থেকে ধনী হতে হয়। আর যা আপনারা অনেক ধনী মন দিয়ে, তা না হলে কি আজকে আমাদের এই বিপদে সাহায্য করতেন? কি যে বলে ধন্যবাদ দিব বুঝে উঠতে পারছি না। তোমরা বসো, আমি তোমাদের জন্য কিছু কাপড় নিয়ে আসি। তোমাদের অবস্থা তো অনেক খারাপ, একটু আরাম করলে অনেক ভালো লাগবে। আর এই কাপড়ে তোর আর ঘুমাতে পারবে না। মহিলাটি চলে যায়। তিথি রেগে আবিরকে বলে, ওই বজ্জাত, আমি তোর বউ হলাম কবে রে? কালকে পার্কে। কি? ওই শয়তান ছেলে মানে কি? মানে কি তা তুমি বোঝো না? জানো, কালকে যখন ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচার জন্য আমাকে তোমার স্বামী বানালে, তাই আমিও আজকে এদের কাছে সাহায্য পাওয়ার জন্য তোমাকে বউ বানালাম, বুঝলে জান? আর হ্যাঁ, একটু আস্তে কথা বলো। ওরা যদি জানে আমরা স্বামী স্ত্রী নই, তাহলে ঘাড় ধরে বের করবে। শয়তান, আমি তোর রক্ত খেয়ে ফেলবো। আমি জানি তো তুমি যে রাক্ষসী, তা আর এসব বলে বোঝাতে হবে না। কি? আমি রাক্ষসী? এখন তো দেখি তোমার কানেরও প্রবলেম আছে মাথার সাথে। তিথি, ডাক্তার দেখাও। তিথি উঠে আবিরকে মারতে যাবে, তখন পায়ের ব্যথায় পড়ে যায়। আবির তিথিকে আবার কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয় আর কানে কানে বলে, আমার কোলে উঠতে কি অনেক ভালো লাগে জানো? আমার বই গেছে। ওই সময় মহিলাটি এসে তাদের কিছু কাপড় দেয়। তিথির পায়ে ব্যথা থাকায় মহিলাটি তাকে কাপড় পরতে সাহায্য করে আর আবির অন্য একটি রুমে গিয়ে চেঞ্জ করে নেয়। আবির রুমে এসে তিথিকে দেখে পুরো কারণ তিথি শাড়ি পরেছে, তাও গ্রামের মেয়েদের মতো। অনেক সুন্দর লাগছে তিথিকে আবিরের কাছে। তিথি আবিরকে দেখে মুখ চেপে হাসতে থাকে, কারণ আবির একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে। তিথির খুব হাসি আসছে আবিরকে এমন দেখে। আবির তিথির হাসি দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। তিথির হাসি যে আবিরকে পাগল করে। তোমরা একটু বসো, আমি খাবার নিয়ে আসছি। মহিলাটি চলে যায়। তিথি এখনো হাসছে। আবির তেমন কিছু বলছে না, আবার চুপও থাকতে পারছে না। তাই সে বলে, আমি জানি তো যে তুমি পাগল, তাই বলে পাগলের মতো আরও হেসে প্রমাণ দিতে হবে না। তিথি হাসা বন্ধ করে আবিরের দিকে রাগীভাবে তাকায় আর পাশে একটা বালিশ ছিল তা আবিরের গায়ে ছুঁড়ে মারে। কি করছো কি তিথি? আরে আমি তো পাগল, তাই না? আর পাগলরা তো এইভাবে কিছু না কিছু ছুঁড়ে মারে। আর একটা বালিশ ছুঁড়ে মেরে, আচ্ছা আই এম সরি, আর কখনো তোমাকে পাগল বলবো না, প্লিজ এইসব রাখো। আর আমরা কিন্তু অন্য জায়গায় আছি, ওরা যদি আমাদের এই অবস্থা দেখে তাহলে সন্দেহ করবে, আর করলে তো ওরা আমাদেরকে বের করে দিবে। তিথি আর কিছু মারল না, চুপচাপ বসে থাকে। অনেকক্ষণ পর আন্টিটা কিছু খাবার আনে। আবির আর তিথি খেয়ে নেয়। উনি প্লেট নিয়ে যাওয়ার সময় বলে, তোমরা ঘুমিয়ে পড়ো, বাহিরে অনেক শীত, এই নাও। একটা কম্বল এগিয়ে দিয়ে আন্টিটা চলে যায়। তিথি বিছানায় শুয়ে পড়ে কম্বলটা গায়ে দিয়ে। আবির অনেকক্ষণ যাবৎ ভাবছে সে কি করবে, কোথায় ঘুমাবে। আবির আর কিছু না ভেবে তিথির পাশে গিয়ে শুয়ে পড়ে। আবিরকে তার পাশে শুতে দেখে তিথি একটা চিৎকার দেয়। তিথির চিৎকার শুনে আবির তিথির মুখ চেপে ধরে। তিথি তার হাত দিয়ে আবিরকে অনেক কিল ঘুষি দিচ্ছে। আবির আর না পেরে তিথির হাত দুটো চেপে ধরে আর বলে, সমস্যা কি তোমার? এইভাবে চিৎকার করছো কেন? কিউ? তিথি চোখ দিয়ে ইশারা করে যে আবির তার মুখ চেপে ধরেছে। আবির তার হাত সরিয়ে বলে, এইবার বলো। তিথি একটা বড় নিঃশ্বাস ফেলে বলে,
আজকে যদি আমি মরে যেতাম না, বজ্জাতের হাড্ডি তোকে আমি পুলিশে দিতাম। কি? তুই যদি মরে যেতে তাহলে কিভাবে আমাকে পুলিশে দিতে? হ্যাঁ তাই তো। কি হলো? তো কি হয়েছে, আমি ভূত হয়ে তোর ঘাড়ে চেপে ধরতাম আর তোকে খুন করতাম। আবির তিথির বাহু চেপে বলে, আর একবার যদি আমাকে তুই তুকারি করো তাহলে আমি ওই সময় কি করব তুমি নিজেও ভাবতে পারবে না। সব সময় তুই করে বলো কেন? আর যদি শুনি ওই দিন থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিব। স্টুপিড মেয়ে। তিথি অনেকটা ভয় পেয়ে যায় আর আমতা আমতা করে বলে, সরি স্যার। তিথি অনেক কিউট করে সরি বলায় আবির তাকে ছেড়ে দেয়। তিথি যখন সরি বলছিল কি না চেহারা বানিয়েছে আবিরের, অনেক মায়া লাগলো আর ভালো, তাই সে ছেড়ে দেয়। তিথি অনেকক্ষণ চুপ ছিল। অনেকক্ষণ চুপ থাকার পর সে বলে ওঠে, স্যার আপনি কি এখানে ঘুমাবেন? আর কি ঘুমানোর জায়গা আছে? তাই বলে এক বিছানায়? দেখুন তিথি, কিছু করার নাই। আপনি এক পাশে, আমি অন্য পাশে। তিথি অনেকটা ভয় পেয়ে যায়, আবার সাহস করে বলে, আমি কিন্তু মারপিট জানি। তো আমি কি করতে পারি? যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করার কথা মাথায় আনেন না, তাহলে কিন্তু দেখবেন কি করি। ডোন্ট ওয়ারি, এমন কিছু আমি করব না, তাও আপনার মতো একটা মেয়ের সাথে। কি বললেন? কিছু না। আপনি চাইলেও পারবেন না। আমার কোনো ইচ্ছেও নাই। আচ্ছা যাই হোক, আপনার মতো এত ফালতু কথা আমি বলতে পারবো না। সো শুয়ে পড়েন। তিথি বাধ্যমের মতো শুয়ে পড়ে, কিন্তু কম্বল নিয়ে টানাটানি শুরু হয়ে যায় তাদের মধ্যে। আবিরও টানছে, তিথিও। করছোটা কি? এত বড় কম্বল কি একা নিবে? হ্যাঁ, আমি আপনার সাথে শেয়ার করব না। না করলে কম্বল আমাকে দাও, তুমি এমনিতে ঘুমিয়ে পড়ো। আবির কম্বলটা নিজের কাছে এনে গায়ে দেয়, তিথি আবার নিজের কাছে টানে। তিথি শেয়ার করো, না হলে আমি কিন্তু পুরোটা নিয়ে নিব। আমি আপনার সাথে শেয়ার করব না। ওকে ফাইন, তাহলে আমি একা নিচ্ছি। কম্বলটা আবার নিজের কাছে টেনে নিয়ে তিথি আবিরের সাথে পারছে না, পরে হাল ছেড়ে দেয় আর মনে মনে আবিরের 14 গোষ্ঠী ধুয়ে ফেলছে। শেওড়া গাছে থাকা কালো ভূত, ভুতুম প্যাঁচা, খুন্ডার শয়তান, তাল গাছে থাকা লম্বা ভূত, তেঁতুল গাছে থাকা মোটকা কালো ভূত আমার সাথে নাকি কম্বল শেয়ার করবে। দাঁড়া বেটা বজ্জাত, তোকে আমি শেয়ার করাচ্ছি। আবির তিথিকে একটু ঝাঁকুনি দিয়ে বলে, এই যে ম্যাডাম, আমাকে যদি বকা দেওয়া শেষ হয় তাহলে ঘুমিয়ে পড়েন। উফ, এই বজ্জাটার জন্য একটু মনে মনে কথাও বলতে পারি না। তিথি অন্য পাশে শুয়ে পড়ে। আবির বুঝতে পারে যে তিথি তার 14 গোষ্ঠী উদ্ধার করছে। বেচারার খুব হাসি পাচ্ছে তিথির কাণ্ড দেখে, কিন্তু হাসতে পারছে না। আবির পাশ ফিরে শুয়ে পড়ে। তিথি কম্বলটা অনেক টানার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আবির এক হাতে কম্বলটা চেপে ধরে রাখে। তিথি অনেক চেষ্টা করে, পরে ব্যর্থ হয়ে ঘুমিয়ে পড়ে। আবির আর তিথি ঘুমিয়ে পড়ে। সকালে আবির চোখ খুলে দেখে বাহিরে আল পাখিরা চেঁচামেচি করছে। আবির বুঝতে পারে যে সকাল হয়ে গেছে। আবিরের হঠাৎ মনে হলো যে তার বুকটা কেমন যেন একটু ভারী লাগছে। আবির তাকিয়ে দেখে তিথি তার বুকে ঘুমাচ্ছে। তিথির ঘুমন্ত চেহারা যে আবিরের কাছে এতটা মায়াবী লাগছে যে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিথির চুল খোলা থাকায় তা আবিরের মুখে এসে যেন বাড়ি খাচ্ছে। আবির যেন এক অন্য দুনিয়ায় চলে গেছে। তিথির চুলে সুবাস নিতে সে অনেক ব্যস্ত হয়ে পড়ে। আবির তিথির চুলের ঘ্রাণ নিতে এতটা ব্যস্ত যে সে তিথিকে কখন যে শক্ত করে জড়িয়ে ধরে আছে সেদিকে তার কোনো খেয়ালই নাই। আবির চোখ বন্ধ করে তিথির চুলের ঘ্রাণ নিতে থাকে। মেয়েদের চুলের ঘ্রাণ নাকি সকল সুগন্ধিকে হার মানায়। এক মিষ্টি সুবাস মেয়েদের চুলে, যা অনেক ঘ্রাণ, যা তিথির চুলেও। আর এই সুবাস সে আবিরকে মুগ্ধ করেছে। অনেকক্ষণ পর তিথির ঘুম ভাঙে আর তার মনে হচ্ছে কেউ যেন তাকে জড়িয়ে ধরে রেখেছে। অনেক ভয়ে ভয়ে সে একটু উপরে তাকিয়ে দেখে সে আবিরের বুকের উপর। এই দেখে যেন তার চোখ দুটো যেন কপালে, মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। তিথি আবার খেয়াল করলো যে আবিরের চোখ বন্ধ। সে মনে করলো আবির হয়তো এখনো ঘুমিয়ে আছে। তিথি একটা বড় নিঃশ্বাস ফেলে বলে, উফ আল্লাহ, বাঁচলাম। এই বজ্জারটা এখনো ঘুম। যদি আমার আগে উঠে যেত আর আমাকে তার বুকে দেখতো তখন তো অনেক শোনাতো। ভালো হয়েছে বজ্জারটা ঘুম। আবির তিথির সব কথা শুনে আর চোখ খুলে না। আবিরের মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। সবসময় আমার সাথে ফাইজলামি করো, আজকে আমি একটু ফাইজলামি করি, আজকে আমি একটু মজা করি তোমার সাথে। তিথি অনেক চেষ্টা করছে উঠার, কিন্তু সে পারছে না। সে যত ওঠার চেষ্টা করছে আবির তাকে আরো চেপে ধরে রাখছে। উফ,
এই বজ্জারটা ঘুমেও আমাকে শান্তি দিচ্ছে না, এমন ভাবে চেপে ধরে আছে মনে হচ্ছে আমি তার কোল বালিশ। তিথির কথা শুনে আবিরের খুব হাসি পাচ্ছে, কিন্তু অনেক কষ্টে সে হাসিটা থামিয়ে রাখে। তিথি আবিরের দিকে একটু তাকিয়ে দেখে আর বলে, বজ্জারটা তো ঘুম, তাহলে এমন ভাবে ধরে রেখেছে মনে হচ্ছে ইচ্ছে করে রেখেছে। উফ, কিভাবে যে উঠি এখন। আবির তিথিকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখে। তিথি অনেক চেষ্টা করে, পরে আর না পেরে হাল ছেড়ে দেয়। তিথিরও খুব ভালো লাগছে আবিরের বুকে মাথা রেখে ঘুমাতে। এক অজানা ভালো লাগা কাজ করছে, মনে হচ্ছে পৃথিবীর সব শান্তি যেন আবিরের বুকে। আবিরের বুকে মাথা রাখতে এত শান্তি পাবে তা তিথি ভাবতেও পারে নাই। তিথি আবিরের বুকে মাথা রেখে চোখটা বন্ধ করে রাখে, আর কখন যে আবার ঘুমিয়ে পড়ে। আবির আস্তে করে চোখ মেলে দেখে তিথি তার বুকে আবার মাথা রেখে চোখ বন্ধ করে রাখে। আবিরের খুব ভালো লাগছে তিথিকে জড়িয়ে ধরে। কেন এত ভালো লাগে তিথি আমার এত কাছে আসলে? কেন ওর প্রতি এত মায়া কাজ করে? আমি কি ওকে, না না, কি ভাবছি আমি এইসব? আমি আর ওকে ইম্পসিবল। আবির অনেকক্ষণ চিন্তা করে কেন তিথি তার কাছে আসলে ভালো লাগে, কেন তিথির প্রতি এত মায়া তার, কেন তিথির ঘুমন্ত চেহারায় সে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। তিথির জন্য এমন একটা ফিলিংস যা অন্য কারোর জন্য আজ পর্যন্ত হয় নাই। আবির এইসব ভাবতে থাকে, আর তখন কেউ একজন দরজায় টোকা দিতে দেয়। আবির তিথিকে বালিশে শুইয়ে দিয়ে দরজা খুলে দেখে আন্টি। আন্টি আপনি? ঘুম কেমন হয়েছে বাবার? বৌমা উঠে নাই? জি আন্টি, অনেক ভালো ঘুম হয়েছে। আর ও এখনো ঘুম, আসলে আন্টি একটু দুর্বল তো তাই। আমি এখন ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমাদের সাথে নাস্তা করবে কেমন? জি আন্টি, আমরা এখন আসছি। আন্টি চলে যাওয়ার পর আবির গিয়ে তিথিকে ডেকে দেয়। তিথি আবিরকে দেখে চোখ দুটো বড় বড় করে ফেলে, মনে হচ্ছে সে কোনো ভূত দেখছে। এমনভাবে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে কোনো ভূত দেখছেন। ভূত থেকে কম নাকি আপনি? কি? কিছু না, আসলে আমি বলতে চেয়েছি যে আপনি তো একটু আগে ঘুমেছিলেন, তাহলে ওখানে কিভাবে? আমি আপনার মতো এত ঘুম যাই না। আর হ্যাঁ, কোনো কথা না বলে ফ্রেশ হয়ে নিন, আন্টিটা আবার ডাকতে আসবে। আবির এই বলে নিজে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আমি বেশি ঘুম যাই? বাচ্চাটার জন্য তো আমি উঠতে পারি নাই। কখনো কি নিজের দোষ স্বীকার করবে না শয়তান? তিথি আবিরকে গালি দিয়ে আবার ভাবতে থাকে, আচ্ছা, বাচ্চাটার বুকে ঘুমাতে এত ভালো লাগে কেন আমার? মনে হচ্ছে সব সুখ সব শান্তি ওনার বুকে। কেন এত ভালো লাগলো? আর কেন আমি আবার ওনার বুকে মাথা রাখলাম? আবির ফ্রেশ হয়ে দেখে তিথি এখনো বসে আছে আর কি যেন ভাবছে। আবির তিথিকে বলে, কি ভাবছেন এত মন দিয়ে? আবিরের ডাকে তিথির ঘোর কাটে। তিথি আবিরের দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকায়। তিথি উঠে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আন্টিটা আবার আসে। তিথি আর আবির আন্টির সাথে যায়। সবাই একসাথে নাস্তা করতে বসে। কালকে যে মেয়েটি হলুদ শাড়ি পরেছে সে তিথির পাশে এসে বসে। আমার নাম ঝুমুর, আপনার নাম কি? বাহ, অনেক মিষ্টি নাম তো তোমার। আর আমার নাম তিথি। আপনাদের কিন্তু অনেক ভালো লাগে একসাথে। আমাদের মানে? আপনাকে আর আপনার বরকে। কি ঝামেলা রে, এই বজ্জারটাকে বর বলতে হবে। ধন্যবাদ। আবিরকে একটা লোক বলে, তো আপনাদের বিয়ে হয়েছে কতদিন? লোকটির কথা শুনে তিথি চোখ দুটো বড় বড় করে ফেলে আর ঢোক গিলতে থাকে। আবির কি বলবে সে কিছু বুঝে উঠতে পারছে না। 1 মাস, আসলে নতুন বিয়ে হয়েছে আমাদের। ও আচ্ছা। তিথি আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির কি বলছে তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সবাই যখন তিথির দিকে তাকায় তিথি একটু মুচকি হাসে। সবাই অনেক কথা বলে, আবিরকে অনেক কিছু জিজ্ঞেস করে। আবির উত্তর দেয়। তিথি আবিরের দিকে শুধু তাকিয়ে আছে আর সব শুনছে। আবিরের কথা শুনে তার মাথায় যেন আকাশ ভাঙলো এই অবস্থা তিথির। আবির তিথির দিকে একটু তাকায় আর দেখে তিথি তার দিকে তাকিয়ে আছে। আবির তিথিকে চোখ মারে আর মুচকি হাসে। আবিরের এই মুচকি হাসি যেন তিথির মনে শুয়ের মতো ঘাতলো। তিথি নিজেও বুঝতে পারলো না কেন এমনটা হলো। তিথি শুধু আবিরের দিকে তাকিয়ে আছে। সবাই নাস্তা করে একটু বসে, তখন আবির বলে, ধন্যবাদ আপনাদের আমাদের সাহায্য করার জন্য। মানুষ তো মানুষের সাহায্য করবে, তাই না? আমরা না করলে হয়তো অন্য কেউ করতো। এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আপনাদের যদি কখনো কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন। একটা কার্ড দিয়ে লোকটি কার্ডটি হাতে নিয়ে একটু মুচকি এসে দিল আর বলল, ঠিক আছে বাবা। আচ্ছা আঙ্কেল, এখন আমরা আসি তাহলে, আমাদের তো যেতে হবে। সে কি কথা বাবা, আজকে যে আমার মেয়ের বিয়ে,
আর এই বিয়েতে তুমি আর তোমার স্ত্রী থাকলে খুব ভালো লাগবে। কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়, তোমার ছোট বোনের বিয়ে মনে করে থাকো। আবির আর কিছু বলল না। আবিরেরও খুব ভালো লাগছে। এখানে আবির মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তিথি আর ঝুমুর অনেক খুশি হয়ে যায়। তিথির খুব ভালো লাগে এই বিয়েতে থাকতে পেরে। সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ে। বিয়ে বাড়ি বলে কথা। আবিরও কাজ করতে থাকে। এমনভাবে কাজ করছে মনে হচ্ছে তার নিজের ছোট বোনের বিয়ে। সবাই অনেকটা খুশি। চারপাশে হইচই, গান বাজনা হচ্ছে, সব দিকে যেন খুশির মেলা। তিথি ঝুমুরকে বউ সাজাতে থাকে। নিজের ইচ্ছে মতো সে ঝুমুরকে সাজায়। লাল বেনারসি শাড়ি, সাথে কিছু গয়না, হালকা মেকআপ। তিথি ঝুমুরকে সাজিয়ে দিয়ে ঝুমুরের কানের নিচে একটু কালি দিয়ে দেয় আর বলে, মাশাল্লাহ, আজকে তোমায় পুরো পরি লাগছে, কারণ নজর যেন না লাগে। ঝুমুর একটু মুচকি এসে বলে, এইবার তুমিও রেডি হয়ে নাও। তিথি গিয়ে রেডি হয়ে নেয়। তিথি রেডি হয়ে বাহিরে আসে সব দেখতে। আবির তিথিকে দেখে তো তার হুঁশ উড়ে গেছে। কি না লাগছে আজ তিথিকে। একটা নীল জামদানি শাড়ি, তার সাথে কাচের চুড়ি, হালকা মেকআপ, গোলাপি লিপস্টিক আর ছোট্ট একটা নীল টিপ, যেন কোনো নীল অপ্সরা নেমে এসেছে। আবিরের মুখ দিয়ে যেন কথা বের হচ্ছে না। অপলকভাবে সে তাকিয়ে আছে আর নিজে নিজে বলে, স্যার, কাজ না করে এখানে এভাবে দাঁড়িয়ে কি দেখছেন? তিথির কথায় আবিরের ঘোর কাটে। আবির তিথিকে কিছু বলতে যাবে, তখন আঙ্কেল এসে বলে, সে কি আবির, বাবা তুমি এখনো রেডি না হয়ে আসছো যে? বরপক্ষ যে চলে আসবে এখন, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আসো, রুমে কাপড় রাখা আছে। জি আঙ্কেল, যাচ্ছি। আর একটু কাজ বাকি, ওইটা শেষ করে যাচ্ছি। বাকি কাজ আমরা দেখে নেব, তুমি যাও। আবির আর কিছু না বলে চলে যায়। তিথি, ঝুমুরকে কি সাজানো শেষ? জি আঙ্কেল, শেষ। আঙ্কেল, কোনো কাজ থাকলে আমাকে দিন। কোনো কাজ নাই, বরপক্ষরা চলে আসবে এখন, তুমি গিয়ে দেখো সবাই রেডি হয়েছে কিনা। জি আঙ্কেল। আবির গিয়ে রেডি হয়ে আসে আর তিথিকে খুঁজতে থাকে। বরপক্ষরাও চলে আসে। সবাই তাদের অনেক যত্নে স্বাগতম জানাচ্ছে। মেয়েরা সবাই গেট ধরে দাঁড়িয়ে আছে টাকা নেওয়ার জন্য। তখন তিথিও চলে আসে বরপক্ষের থেকে গেটের টাকা নেওয়ার জন্য। সেও অনেক ব্যস্ত হয়ে পড়ে। কিছু ছেলে তো তিথিকে দেখে পুরো হা করে রয়েছে। তিথিকে যে ভীষণ সুন্দর লাগছে, যে কেউ তার প্রেমে পড়ে যাবে। টাকা না দিয়ে যেতে পারবেন না কিন্তু। পরের একটা বন্ধু তিথির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আর বলে, কি সুন্দর মেয়েটা, আমি তো এই মেয়ের সাথে প্রেম করে ছাড়বো। তখন একটা ছেলে বলে, বিবাহিত? ওই যে ছেলেটা দেখছিস, ওর বউ পরে থাকে, কালকে বিপদে পড়েছে, এখানে এসেছে। তিথি বরের কাছ থেকে টাকা না নিয়ে গেট ছাড়ছে না। তখন বরের বন্ধুটি বলে, এত সুন্দর একটা মেয়ে যদি বলে তাহলে দিয়ে দে ভাই। বর টাকা দেওয়ার পর তিথি আর বাকি মেয়েরা একসাথে চিৎকার করে ওঠে। সবাইকে আসতে দেওয়া হয়। আবিরকে দেখে কিছু মেয়ে বলা বলি করছে, ছেলেটা কি সুন্দর, চল ওনার সাথে কথা বলি। দুইটা মেয়ে আবিরের সামনে যায় আর আবিরকে বলে, হ্যালো, আমি নীলা। হ্যালো, আমি আবির। আপনি কোনের কি হন? ভাই। আমিও বরের ছোট বোন। তাহলে তো আপনি আমার তালতো ভাই। আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন? কেন আবার কি, কথা বলার জন্য। তিথি পিছন থেকে সব শুনছে। রাগে তার গা জ্বলে যাচ্ছে। শয়তান মেয়ে, শাকচুন্নি, বটগাছে থাকা পেতনি, আমার বজ্জাত বসের সাথে লাইন মারা। দাঁড়া, দেখাচ্ছি। তিথি মেয়েগুলোর সামনে গিয়ে বলে, হ্যালো, আপনি কে? আমি আমার বিয়ে করা বউ। আবিরের এক হাত ধরে। আবির তো পুরো শকড যে তিথি করছেটা কি। আবির শুধু একটু মুচকি এসে বলে, তিথি হাতটা ছাড়ো, সবাই দেখছে। জানো, তুমি জানো, তোমাকে আমি অনেক খুঁজছি। জানো, এই মেয়েটার মাথায় কি আসলে সমস্যা আছে? এমন ব্যবহার করছে কেন? তিথি আবিরকে এইভাবে জানু বলায় মেয়েগুলো নাক ফুলিয়ে চলে যায়। তিথি মেয়েগুলোর কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। আবির তো তিথির হাসি দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আবির যে তিথির মায়ার জালে পড়ে গেছে। আবির তার মায়ের কথাটা মনে পড়ে যায়। একদিন তুইও ওকে অনেক ভালোবেসে ফেলবি। আবিরের সেদিন কিন্তু দূরে নেই। আম্মু, আমি আর এই শয়তান মেয়েকে ইম্পসিবল। জি, তুই ওর অনেক জলদি। আবির সে কখন থেকে তিথির দিকে তাকিয়ে কি যেন ভাবছে। তাই তিথি আবিরকে একটু ঝাঁকুনি দিয়ে বলে, স্যার, কি ভাবছেন? কি? কিছু না, আমি আসছি। আবির চলে যায় আর তিথি আবিরের যাওয়া দেখে থাকে। বজ্জাত বসটার হলোটা কি?
সবাই অনেক খুশি। তিথি গিয়ে ঝুমুরকে নিয়ে আসে, এনে বরের পাশে বসিয়ে দেয়। আবির খেয়াল করছে যে ঝুমুরের বাবা সে কখন থেকে বরের বাবার সাথে কথা বলছে, তাও হাত জোর করে। আবির অনেকটা অবাক হয়। আবির যেতে লাগে, আর তখন ঝুমুরের মা আবিরকে ডাকে আর বলে, আবির একটু এদিকে আসবে? জি আন্টি বলুন। সবার খাওয়া হয়েছে কিনা একটু দেখে আসবে। আবির চলে যায়। ঝুমুরের বাবা বরের বাবার কাছে হাত জোর করে বলে, বেয়াই সাহেব, আমাকে কিছুদিন সময় দেন, আমি সব টাকা দিয়ে দিব। এমনটা করবেন না, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পুরো টাকার ব্যবস্থা করতে পারি নাই। বরের বাবা আর কিছু না শুনে বরকে নিয়ে যেতে লাগে। সবাই তো পুরো অবাক, হচ্ছেটা কি? তিথি বরের বাবার সামনে দাঁড়িয়ে বলে, বিয়ে তো এখনো হয় নাই, আপনি বরকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই বিয়ে হবে না। হবে না মানে? পুরো টাকা যখন দিতে পারে নাই, তাহলে আমার ছেলের সাথে এই মেয়ের বিয়ে হবে না। তিথি বরের বাবার কথায় অনেকটা রেগে যায় আর বলে, আপনার ছেলেকে বিয়ে করাতে তাহলে আসেন নাই, বিক্রি করতে এসেছেন। তাহলে আপনার ছেলে তাহলে পণ্য যা বিক্রি করা হয়। তোমার এত বড় সাহস আমার সাথে এইভাবে কথা বলার? আমাদের আপনি এখানে অপমান করার জন্য ডেকেছেন? অপমানের মানে বুঝেন আপনি? আপনি যে আপনার ছেলেকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে যাচ্ছেন, এতে কোনে পক্ষের কতটা অপমান হবে তা ভেবে দেখেছেন? দেখবেন কি করে? টাকার লোভে তো অন্ধ হয়ে গেছেন। কি বললে বেয়াদব মেয়ে? এখন তো এই বিয়ে হবে না যদি পুরো টাকা এখনো পাই। তিথি অনেকটা রেগে যায়। এইটা দেখে যে বর একটা কথা বলে নাই। তিথি বরের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, আপনি যে পণ্য নিজের পিঠে তো লিখে রাখলে তো পারতেন, যাতে সবাই আপনার সঠিক মূল্য দিতে পারে। বিয়ে তো করতে আসেন নাই, নিজেকে বিক্রি করতে এসেছেন। লজ্জা পাওয়া উচিত আপনার। বর চুপ করেছে। আবির খেয়াল করে বর কোণে যে পাশে আছে ওই পাশে চেঁচামেচি শোনা যাচ্ছে আর অনেকটা ভিড়ও। আবির গিয়ে দেখে ঝুমুর আর তার বাবা মা কান্না করছে, আর তিথি অনেকটা রেগে বর আর তার বাবার সাথে কথা বলছে। কি হয়েছে? তিথি আবিরকে সব বলে। আবিরের মাথা অনেকটা খারাপ হয়ে যায় আর বলে, কত টাকা লাগবে? সামান্য কিছু টাকার জন্য আপনি বিয়েটা ভেঙে দিচ্ছেন? কেমন বিবেক? তুমি কি আবার? আমি ঝুমুরের বড় ভাই। সবাই অনেকটা অবাক হয় আবিরের কথায়। আবির তাদের অপেক্ষা করতে বলে রুমে যায়, আর অনেকক্ষণ পর আসে। আরেকটা চেক বই নিয়ে আসে, সেখানে সাইন করে বরের বাবার হাতে রেখে বলে, অ্যামাউন্ট আমি দেই নাই, যা লাগে দিয়ে নেবেন, আমি সাইন করে দিয়েছি, আপনি অ্যামাউন্ট বসিয়ে টাকা তুলে নিয়েন। সবাই পুরো অবাক। তিথি আবিরকে এসে বলে, আপনি তো টাকা কেন দিচ্ছেন? ওরা আজকে টাকার জন্য বিয়ে ভেঙে দিতে চাচ্ছে। আবার যদি তাদের টাকার প্রয়োজন হয় তাহলে হয়তো তারা ঝুমুরকে কি করবে কে জানে। আবির ছেলের বাবার কাছে এসে বলে, ঝুমুর আমার ছোট বোন, যদি ওর কোনো ক্ষতি হয় তাহলে আমি সবাইকে মাটিতে পুঁতে ফেলবো। আবির রহমান আমার নাম, যা বলি তা করি। আমার বোনের গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে না, তখন দেখবেন যে আবির রহমান কতটা খারাপ। আবিরের কথায় বরের বাবা অনেক ভয় পেয়ে যায় আর বরকে বলে বসে যেতে আর কাজীকে বিয়ে পড়াতে বলে। ঝুমুরের বাবা এসে আবিরকে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। আবির তাদের সান্ত্বনা দেয়। বিয়েটা অনেক ভালোভাবে হয়ে যায়। ঝুমুর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে লাগে, আবার ফিরে আসে আর আবিরকে জড়িয়ে ধরে বলে, তোমাকে কি যে বলে ধন্যবাদ দেব ভাইয়া। ভাইয়া ও বলেছ, আবার ধন্যবাদও দিতে চাচ্ছ? নিজের ভাই হলে কি এমনটা বলতে পারতে? সবার মুখে অনেক হাসি। ঝুমুর হাসি মুখে সবার কাছ থেকে বিদায় নেয়। ঝুমুরের বাবা মা আবিরের কাছে এসে বলে, তোমার ওই ঋণ কখনো শোধ করতে পারবো না বাবা। আঙ্কেল, আমি যা করেছি আমার ছোট বোনের জন্য করেছি, প্লিজ এইসব বলে আমাকে লজ্জা দিবেন না। আজকে যদি ঝুমুর আমার বোন হতো তাহলে কি আমি তা করতাম না? ঝুমুরের মা তিথির মাথায় হাত রেখে বলে, আজকে তুমিও অনেক করেছো। দোয়া করি যাতে সারা জীবন তোমরা একসাথে সুখে থাকো আর সুখে সংসার করো। ঝুমুরের মায়ের কথায় আবির আর তিথি শক্ট হয়ে যায় আর একে অপরের দিকে তাকায়। আঙ্কেল, এখন আমাদের যেতে হবে, পরে রাত হয়ে যাবে, আমরা আসি তাহলে আজকে। সে কি, আজকে চলে যাবে আর কিছুদিন থাকো? না আন্টি, একদিন সময় করে আসবো, আজকে যেতে হবে। আবির আর তিথি বের হয়ে যায় সবার কাছ থেকে বিদায় নিয়ে। সারা রাস্তা কেউ কারোর সাথে তেমন কথাও বলে নাই। বাসায় আসতে আসতে রাত হয়ে যায়। আবির আর তিথি যার যার রুমে গিয়ে শুয়ে পড়ে। আবিরের মা আর তাদের ডাকে নাই, কারণ তিনি বুঝতে পেরেছে যে এত সময় জার্নি করে এসেছে, তাই তারা অনেক ক্লান্ত। আবির ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে তিথির কথাগুলো ভাবতে থাকে। তিথির জন্য এক অজানা ভালো লাগা কাজ করে।
তার মধ্যে, তা সে ঠিক বুঝতে পারছে। তিথির সাথে কাটানো সব মুহূর্ত আবিরের চোখে ভাসে। আবির মুচকি আসতে থাকে। সে তিথির কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে। তিথি শাওয়ার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকে আর আবিরের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। অজান্তে তার মুখে হাসি চলে আসে। তিথি অনেকক্ষণ আবিরের কথা ভেবে ঘুমিয়ে পড়ে। সকালে আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসে আর মামনি নাস্তা দেয়। আবির তিথিকে খুঁজছে, কিন্তু তিথিকে দেখছে না। আম্মু, তিথি কোথায়? ওকে দেখছি না যে। ও তো ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে মানে? অফিসে যাবে না? আজকে ওর যেতে হবে না, মেয়েটা অনেক ক্লান্ত, আজকে বাসায় থাকবে। তুই যা। আবির আর কিছু বলল না, চুপচাপ নাস্তা করতে থাকে। তখন আবিরের বাবা বলে, আবির, তোমার সাথে একটা কথা আছে আমার। হ্যাঁ বাবা বলো, শুনছি। কফিতে চুমুক দিতে দিতে বলে, আমি তিথির বিয়ে ঠিক করেছি। আবিরের মুখ ফুসকে কফি পড়ে যায়। আবিরের মাথায় যেন আকাশ ভাঙল এই কথা শুনে। তারপরও বলে, বিয়ে? আর তিথির? হ্যাঁ, বিয়ে আর তিথির। কিন্তু বাবা হঠাৎ করে, আর তোমরা কি পারবে ওকে ছাড়া থাকতে? দেখ, ওকে তো বিয়ে দিতে হবে, তাই না? আর ও তো আমাদের সাথে থাকবে সারা জীবন। ঘর জামাই আনবে বুঝি? বাবা, এখনকার ছেলেরা ঘর জামাই থাকে না। আর সবচেয়ে বড় কথা, এই শয়তান মেয়েকে বিয়েটা করবে কে? যেই মেয়ে কেউ কি পারবে তাকে ঠিক করতে? তোমরা যে কিছু বলো না, কিন্তু বাকিরা? তুই কি আমার কথা ঠিক করে বুঝছিস? মানে? মানে হলো, আমি চাই, শুধু আমি চাই, ভুল হবে। তোর মাও চাই যে তোর সাথে তিথির বিয়ে হোক। এইটা আমাদের দুইজনের আশা ধরতে পারিস। কি? আমি এই মেয়েকে বিয়ে করব? বাবা, তোমাদের হয়েছেটা কি? কি যাতা বলছো? দেখ আবির, আমাদের আশা এইটা, আমরা তিথিকে ছাড়া থাকতে পারবো না, আর তিথিকে সারা জীবন এমনি রেখেও দিতে পারবো না। তাই তুই তিথিকে বিয়ে করে আমাদের মেয়ে করে সারা জীবনের জন্য বানাবি, বাস। আম্মু কি বলছো? দেখো আম্মু, একদম মজা করবে না। তুই যদি আমার কথা না শুনিস, তাহলে আজকের পর আমাকে আম্মু বলে আর ডাকবি না, আর আমার সাথে কোনো কথাও বলবি না। আমার সাথেও না। বেশি হচ্ছে কিন্তু। বেশি তুই দেখলি কোথায়? তুই জানিস তোর বাবা মা যা বলে তা করে দেখায়। দেখ আবির, আমাদের শেষ ইচ্ছে মনে করে রাখ, প্লিজ। আবির রেগে চলে যেতে লাগে। তখন মামুনি তার সামনে এসে বলে, কি সিদ্ধান্ত নিলি তাহলে? আবির অনেকক্ষণ চুপ ছিল। আবির নিজে তিথিকে পছন্দ করে, কিন্তু সেটা কি ভালোবাসা না অন্য কিছু, তা সে আগে শিওর হতে চেয়েছে, কিন্তু আর পারল না। তাই সে আর কিছু না ভেবে বলে, তোমাদের যা ইচ্ছে করো, আমার তাতে কোনো সমস্যা নেই। তার মানে তুই রাজি? আবির, আবির, আজকে আমি অনেক খুশি। আবিরকে জড়িয়ে ধরে আবিরের বাবা মার মুখে এত হাসি দেখে আর এত খুশি দেখে আবিরের মনটা ভরে যায়। আবির হয়তো বিয়েটা এখন করতে চায়নি, কিন্তু তার বাবা মার জন্য এখন করছে। কিন্তু তারও যে ভালো লাগছে মনে মনে। আজকে আমি সবাইকে ফোন করে জানাই যে আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে। না, আমি বিয়েতে রাজি হয়েছি, তার মানে এইটা নয় যে ধুমধামভাবে হবে বিয়ে। বিয়েটা খুব সিম্পলভাবে হবে। কি? আমার একমাত্র ছেলের বিয়ে আর এইভাবে হবে? তাহলে বিয়ে করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তোর ইচ্ছে তো বিয়েটা হবে, কিন্তু বিয়েটা তাহলে আজকে হবে। কি? আজকে তোমার মাথা ঠিক আছে? একদিনে বিয়ে? হ্যাঁ, আজকে হবে। আবির, তোমার আজকে অফিসে যাওয়া লাগবে না। আবির আর কিছু না বলে নিজের রুমে চলে যায়। মামুনি বাবার কাছে এসে বলে, কি বলছো তুমি? নিজে জানো একদিনে বিয়ে? তোমার ছেলে অনেক কষ্টে রাজি হয়েছে, পরে যদি ওর মন পাল্টে যায়, তার আগে বিয়েটা হয়ে গেলে ভালো হবে। আমি যা করছি সবার ভালোর জন্য। সব তো ঠিক আছে, কিন্তু তিথিকে কিভাবে রাজি করাবে? তা আমার উপর ছেড়ে দাও। বাবা তিথি রুমে যায় আর গিয়ে দেখে তিথি রুমে নাই। হঠাৎ করে বাবা খেয়াল করে তিথি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। তিথি বাবাকে দেখে একটু চমকে যায়। মামা, তুমি সকাল সকাল আমার রুমে, কোনো কি কাজ আছে? কাজ ছাড়া বুঝে আসতে পারি না? তা কি আমি বলেছি? আচ্ছা বসো। তিথি তার মামাকে পাশে বসিয়ে বসে। সে খেয়াল করে মামা অনেকক্ষণ যাবৎ কিছু বলতে যাচ্ছে, কিন্তু বলছে না। তিথি তার মামার হাতে হাত রেখে বলে, মামা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তুই কি করে বুঝলি? এই 2 বছরে আমি যে তোমাদের অনেক ভালো করে চিনে গেছি মামা। এবার বলো কি বলতে চাও? আজকে আমি যদি তোর কাছে কিছু চাই তাহলে দিবি আমাকে? মামা, তুমি জানো আমি তোমার কোনো কথায় অমান্য হই না। আচ্ছা ঠিক আছে, কি বলো? আগে কথা দে, রাজি হবি? আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, এবার বলো। সারা জীবন আমার আর তোর মামুনির মেয়ে হয়ে আমাদের সাথে থাকবি?
মামা, এটা কোনো কথা? আমি তো তোমাদের সাথে থাকবো সারা জীবন। কিন্তু তোকে তো এমনি এমনি আর রেখে দিতে পারি না। আমি চাই, শুধু আমি না, তোর মামনিও চাই যে তুই আবিরকে বিয়ে করে আমাদের সাথে সারা জীবন এখানে থাকিস। বিয়ে? তাও তোমার ওই বজ্জাত ছেলেকে? মামা, তুমি আমাকে যা যা বলবে আমি তা তা করবো, কিন্তু তোমার ওই বজ্জাত ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। তিথি, তুই কথা দিয়েছিস আমাকে। কিন্তু মামা। কোনো কিন্তু নয়, এটা আমার শেষ চাওয়া, আর কিছু শুনতে চাই না আমি তোর কাছে। আর যদি তোর ইচ্ছা না থাকে তাহলে তোর করতে হবে না। আমাদের আপন মনে করিস তাহলে রাজি হবি, আর না হলে হবি না। তিথি নিজে তার মামা মামুনির কাছে সারা জীবন থাকতে চায়। তিথি জানে এদের মতো কেউ তাকে এমন ভালোবাসবে না। তিথিও যে তাদের মায়াজালে পড়ে গেছে, সে চাইলেও যেতে পারবে না, এই মায়াজাল থেকে বের হতে পারবে না। তিথি আর কিছু না ভেবে তার মামাকে বলে, মামা, আমি রাজি। সত্যি তিথি, তুই জানিস না আজকে আমি কত খুশি। তিথিকে জড়িয়ে ধরে তিথি তার মামাকে যে বাবার মতো ভালোবাসে। তিথি তার মামার খুশি দেখে অনেক খুশি। তিথি, আজকে কিন্তু বিয়ে। আজকে? হ্যাঁ, কালকে হলেও বিয়ে হবে, তাই আজকেই বিয়ে হবে। যা, নাস্তা করে আয়। মামা চলে যায়। তিথির মাথায় কিছু আসছে না। তিথি অনেকক্ষণ পর রুম থেকে বের হয়ে দেখে বাড়ির অবস্থা পুরো অন্যরকম। চারপাশে সাজানো শুরু হয়ে গেছে, সবাই কাজে অনেক ব্যস্ত পড়ে। তিথি আবিরকে অনেক খুঁজছে, কিন্তু সে আবিরকে কোথাও দেখে নাই। সবাই কাজ করতে করতে বিকাল হয়ে যায়। পরে তিথিকে কিছু মেয়ে রুমে নিয়ে গিয়ে সাজায়। আবিরের কিছু বন্ধু আসে আর আবিরকে রেডি করতে থাকে আর মজা করতে থাকে তার সাথে। ভাই, তুই একদিনে বিয়ে করছিস, আর আমাকে দেখ, 3 বছর প্রেম করি, আজও বিয়ের কথা বলতে পারছি না। ভাই তুই চুপ কর। চুপ কেন করবে ভাই? আজকেই যে তুই জেলখানায় বন্দি হবি সারা জীবনের জন্য। ভাই, অল দ্য বেস্ট। তোদের ফালতু কথা বাদ দে আর যা। আচ্ছা আবির, তোর বউ দেখতে কেমন রে? অনেক সুন্দর দেখতে, আর ওর কথাগুলো তো মাশাআল্লাহ, কি বলবো, এমন এমন শব্দ ব্যবহার করে যা আমি জীবনে শুনি নাই। সময় হলে তোরাও শুনবি। আবিরের বাবা এসে দেখে আবির তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আজকেও কি আড্ডা দিবি? তাড়াতাড়ি রেডি হ, নে কাজী সাহেব চলে এসেছে। আবির তাড়াতাড়ি রেডি হয়ে নেয় আর হলরুমে যায়। সবাই অনেক খুশি আজকে। আবির আর তিথির বিয়ে বলে কথা। মামুনি গিয়ে তিথিকে নিয়ে আসে। আবির তো তিথিকে দেখে পুরো কারণ তিথিকে যে আজকে পুরো লাল পরি লাগছে। লাল বেনারসি গয়না, চুলগুলো খোপা করে ফুল দেওয়া, হাতে লাল চুড়ি, হালকা মেকআপ, সব মিলিয়ে তিথিকে জাস্ট ওয়াও। তিথিকে আবিরের পাশে এনে বসিয়ে দেয়। কাজী সাহেব বিয়ে পড়াতে থাকে। 3 বার কবুল বলায় আবির আর তিথির বিয়ে হয়ে যায়। তিথি কবুল বলার সময় অনেকটা ভয় বলে, কারণ আবির যে রাগী আর এই ছেলে আজকে তার সারা জীবনের সাথী, তা ভাবতে তিথির ভয় করছে। সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে যায়। তিথিকে আবিরের রুমে নিয়ে যাওয়া হয়। তিথি আবিরের রুমে গিয়ে পুরো শকড, কারণ চারপাশে ছোট ছোট মোমবাতি জ্বালানো, লাল গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বিছানা সাজানো। পুরো রুমে এত সুন্দর করে সাজানো হয়েছে যে তিথি পুরো শকড। তিথিকে বিছানায় বসে মেয়েরা চলে যায়। লম্বা ঘুমটা দিয়ে বিছানার মাঝখানে তিথি বসে থাকে। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনে তিথি দরজার সামনে তাকিয়ে দেখে মামুনি। মামুনি এসে তিথির পাশে বসে আর তিথির হাত ধরে বলে, আমরা যা কিছু করেছি শুধু তোর আর আবিরের ভালোর জন্য। জানি এখন হয়তো বুঝবি না, কিন্তু সময় হলে ঠিকই বুঝবি যে আমরা ভুল কোনো সিদ্ধান্ত নেই নাই। জানিস, আমার ছেলেটা খারাপ না, অনেক ভালো। হয়তো অনেক রাগী, তোর ভাষায় বলতে গেলে অনেক বজ্জা, কিন্তু ওর মনটা খুব ভালো। যেমন নারকেলের মতো উপরে অনেক শক্ত আর ভিতরে অনেক নরম। তিথি তার মামুনির দিকে তাকিয়ে আছে। তিথি নিজেও জানে আবির খারাপ কোনো ছেলে নয়, সব দিকে পারফেক্ট। যে কোনো মেয়ে তাকে বিয়ে করতে চাইবে, তার মধ্যে কোনো কমতি নাই। তিথি নিজেও যে আবিরকে নিজের মনে একটু একটু করে জায়গা দিয়েছে, তা সে ঠিক বুঝতে পারছে। তিথি চুপ থাকায় মামুনি আবার বলে ওঠে, তিথি, দেখিস আমার আবির তোকে কখনো কষ্ট দিবে না, সবসময় আগলে রাখবে। তিথি একটু মুচকি এসে তার মামুনির দিকে তাকিয়ে বলে, আমাকে কিন্তু আগের মতো ভালোবাসতে হবে, সব সময় আমার পক্ষ নিয়ে কথা বলতে হবে, আর হ্যাঁ, আমাকে আগের মতো বকা আদর সব কিছু করতে হবে। একটা শর্তে, যদি রাজি থাকিস তাহলে সব আগের মতো হবে। বলো। আমাকে মা বলে ডাকবি প্লিজ। তিথি এইবার নিজের চোখের পানি আটকে রাখতে পারল না।
তার মামুনিকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আর বলে, মা। মামুনিও কান্না করে দেয়। অনেকক্ষণ তিথি তার মামুনিকে জড়িয়ে ধরে রাখে। মামুনি তাকে ছেড়ে বলে, আমি আসি এখন, কেমন? আর আবিরকে পাঠিয়ে দিচ্ছি। মামুনি চলে যায়। তিথি তার চোখের পানি মুছে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে। শীতল হাওয়া যেন তিথির গায়ে ছুঁয়ে যাচ্ছে। চাঁদনি রাত, বাহিরের সব কিছু যেন আজকে তিথির কাছে অনেক ভালো লাগছে। হঠাৎ একদিনে তার পুরো জীবন পাল্টে গেল। তার কাছের মানুষগুলো ছেড়ে তার আর যেতে হবে না। সারাটা জীবন তাদের সাথে থাকবে। আবিরের জন্য তার মনে আলাদা একটা ফিলিংস, যা সে বুঝছে না যে সেটা আসলে কি। তিথি চোখ বন্ধ করে শীতল হাওয়া অনুভব করছে। আবির রুমে যেতে চায় না, তার কেমন যেন লাগছে রুমে যেতে। আবির ভাবতেও পারে নাই যে মেয়েকে সে একটু সহ্য করতে পারত না, আজকে থেকে সারা জীবন করতে হবে। আবির সব সময় এটা ভাবতো যে ছেলে তিথিকে বিয়ে করবে, তার কপালে কত দুঃখ আছে। এখন সেই দুঃখ যে তার ঘাড়ে এসে চাপলো, তা ভেবে তার অনেক আজীব ফিলিং আসছে। অনেক কষ্টে রুমে যায় আর গিয়ে দেখে তিথি রুমে নাই। আবির অতটা কেয়ার না করে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। আবির ফ্রেশ হয়ে দেখে এখনও তিথি আসে নাই। আবির টাওয়েলটা বিছানায় রেখে বারান্দায় যায় আর গিয়ে দেখে তিথি বারান্দায় একটা চেয়ারে ঘুমন্ত তিথিকে যে আবিরের খুব পছন্দ। তার সে মাসুম চেহারা যেন আবিরের অনেক কাছে টানে। তিথির চুলগুলো নিয়ে যেন বাতাস খেলা করছে, তার চুলগুলো বাতাস উঠছে আর তা আবিরের কাছে খুব ভালো লাগছে। আবির তিথির সামনে গিয়ে বসে। তিথির মুখে আসা আর কপালে আসা ছোট ছোট চুলগুলো আবির সরিয়ে দিচ্ছে আর হঠাৎ করে তিথির কপালে আলতো করে চুমু এঁকে দেয়। আবির নিজেও জানে না এটা সে কেন করলো, তার শুধু এইটাই ঠিক মনে হলো আর দিয়ে দিল। আবির তিথির এতটা কাছে যে তিথির প্রত্যেকটি নিঃশ্বাস সে গুনতে পারছে। তিথির এতটা কাছে আসাতে আবিরের হার্টবিট যেন দ্রুত গতিতে বেড়ে গেছে। আবির তার এক হাত বুকের বাম পাশে রাখে আর চোখ বন্ধ করে দেখে তিথির চেহারা। আবির চোখ খুলে দেখে তিথি তার সামনে ঘুমিয়ে আছে। আবির তিথির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবিরের চোখের পলক যেন একটু পড়ছে না। তিথির চেহারায় এতটা মায়াবী যে আবির সেই মায়াজালে আটকে গেল। তিথির সে গোলাপি গাল, গোলাপি ঠোঁট যে আবিরকে তার আরও কাছে টানে। আবির অনেকক্ষণ এইভাবে তিথির দিকে তাকিয়েছিল। অনেকক্ষণ পর আবির তিথির গালে তার দুই হাত রাখে আর সে খেয়াল করে ঠান্ডায় তিথির গাল দুটো লাল হয়ে গেছে আর কাঁপছে। আবির আর কিছু না ভেবে তিথিকে কোলে নিয়ে নেয় আর রুমে গিয়ে বিছানায় শুয়ে দেয়। তিথি গয়না না খুলে ঘুমিয়ে গেছে। আবির একটু মুচকি হেসে তিথির পাশে বসে। জানি না এমন কি আছে তোমার মাঝে যে আমাকে বারবার টানে তোমার কাছে। তোমার প্রতি এক আলাদা মায়া জমেছে, অদ্ভুত এক ফিলিং তোমার জন্য। জানি না এমনটা কেন হচ্ছে। এইরকম ফিলিং অন্য কারোর জন্য কখনোই হয় নাই, শুধু তোমার জন্য হচ্ছে। এমনটার কারণ আমি জানি না, শুধু জানি তোমায় অনেক ভালো লাগে, অনেক। আবির তিথির মাথায় হাত রাখে আর খেয়াল করে যে তিথি তার গয়না না খুলে ঘুমিয়ে গেছে। আবির একটু মুচকি এসে তিথির গয়নাগুলো খুলে ছোট টেবিলটিতে রাখে আর তিথির পাশে শুয়ে পড়ে। আবির অনেক চেষ্টা করছে ঘুমার, কিন্তু তার ঘুম কিছুতেই আসছে না। আবির তিথির দিকে তাকিয়ে দেখে তিথি অনেক শান্তিতে ঘুমাচ্ছে। তিথির ঘুম দেখে যেন আবিরের কাছে আরো ভালো লাগছে, পুরো বাচ্চা লাগছে। তিথির সব দুষ্টুমি, সব অদ্ভুত কথা, অদ্ভুত কাজ, সবকিছু আবির মনে করে হাসছে পুরো বাচ্চাদের মতো করে। আবির তিথির দিকে তাকিয়ে থাকে আর অনেকক্ষণ পর সেও ঘুমিয়ে যায়। সকালে তিথি ঘুম থেকে উঠে যা দেখে তা দেখে তার চোখ দুটো কপালে। আবির তিথিকে জড়িয়ে ধরে রেখেছে। আবিরের নিঃশ্বাস তিথির মুখে এসে পড়ছে। তিথি পুরো শকড যে সে কি করে এখানে আসলো। আবিরের মুখ তিথির মুখের অনেক কাছে। আমি তো বারান্দায় ছিলাম আর সেখানে বসেছিলাম, হয়তো সেখানে ঘুমিয়ে গেলাম আর এই বজ্জারটা আমাকে হয়তো রুমে নিয়ে এসেছে, কিন্তু আমাকে এইভাবে কেন জড়িয়ে ধরে রেখেছে? উফ, এই বজ্জারটা যে কি, একটু সরতেও পারছি না। তিথি অনেক চেষ্টা করছে আবিরকে সরানোর, কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছে। আবির তাকে আরো শক্ত করে ধরে রাখে। তিথি অনেকটা বিরক্তি হয়ে বলে, এই বজ্জারটা কি ইচ্ছে করে আমাকে ধরে রেখেছে? উফ, এই অ্যানাকন্ডা তো আমাকে মেরে ফেলবে যদি আর একটু এইভাবে চেপে ধরে। কি যে করি। হঠাৎ তিথির মাথায় লাল বাতি জ্বলে উঠল আর বাতিটা ছিল শয়তানি বুদ্ধি। তিথি খেয়াল করে পাশে একটা জগে পানি রাখা আছে। তিথি অনেক কষ্টে পানির জগটি হাতে নেয় আর সব পানি আবিরের মুখে ছুঁড়ে মারে।
সেও একটু ভিজেছে, কিন্তু আবিরকে পুরো ভিজিয়ে দিয়েছে। হঠাৎ করে পানি কেউ মুখে ছুঁড়ে মারায় আবির লাফিয়ে ওঠে। একে তো ঠান্ডা, তার মধ্যে ঠান্ডা পানি কেউ ছুঁড়ে মারলো। আর তিথি একটু হাঁপ ছেড়ে বাঁচল। আর আবিরের অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। তিথির তো এত হাসি পাচ্ছে যে সে একটু খেয়াল করে নাই আবির যে তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির তো অনেক রেগে যায় তিথির এরকম কাণ্ড দেখে। আবিরের আর বুঝতে বাকি রইল না যে পানিটা কে মেরেছে। আবির রাগে তিথিকে চেপে ধরে। আবিরের মুখটা তিথির অনেক কাছে নিয়ে আসে। আবিরের মুখের পানিগুলো তিথির মুখে পড়ছে। আবিরের এমন চাহনিতে তিথির কেমন যেন নেশা কাজ করছে। আবির তিথির গালের সাথে নিজের গাল লাগায় আর তিথির কানের কাছে গিয়ে বলে, অনেক শখ না তোমার পানির সাথে মজা করার? দাঁড়াও দেখাচ্ছি তোমাকে মজা। আবিরের ছোঁয়া তিথি কেঁপে ওঠে। আবার আবিরের কথায় চোখ দুটো বড় বড় করে ফেলে। আবির তার সাথে কি করবে তিথি বুঝতে পারছে না। তিথি কিছু বলতে যাবে তার আগে আবির তিথিকে কোলে তুলে নেয়। তিথি অনেক হাত পা ছুটাচ্ছে, কিন্তু আবিরের কাছ থেকে কিছুতে ছুটতে পারছে না। তিথি আর না পেরে আবিরের বুকে খামচি দিতে থাকে। আবিরের সেই দিকে খেয়াল নাই। আবির তিথিকে ওয়াশরুমে নিয়ে গিয়ে বাথটবে ছুঁড়ে মারে। একে তো ঠান্ডা, তার মধ্যে আবির পুরো পানির মধ্যে তিথিকে চুবিয়ে দেয়। তিথি তো পুরো বেক্কল হয়ে গেল আবিরের এমন কাণ্ডতে। আবির যে তাকে এইভাবে পানিতে চুবিয়ে দিবে তা সে ভাবতেও পারে নাই। তিথি অনেক কাঁপছে ঠান্ডায়, তার অবস্থা পুরো খারাপ। তারপরও রেগে আবিরকে বলে, শয়তান নাইজেরিয়ান অ্যানাকন্ডা, তোকে আমি সিদ্ধ করে আলু ভর্তা বানাবো, তারপর সে আলু ভর্তা কাকদের খাওয়াবো। বজ্জাত, আমাকে পুরো ভিজিয়ে দিচ্ছিস। আবার তুই করে বলেছ আমাকে? আজকে তো তোমাকে আমি ভালো করে মজা বোঝাবো। বদমাস মেয়ে, দাঁড়াও দেখাচ্ছি আমাকে তুই করে বলার মজা। আবির এই বলে ঝর্ণাটা ছেড়ে দিল। একে তো এত ঠান্ডা, তার মধ্যে আবির আরও পানি ছেড়ে দিল। তিথির তো অবস্থা খুব খারাপ, অনেক কাঁপছে ঠান্ডায়। তিথি অনেক কষ্টে বাথটব থেকে উঠে দাঁড়ায় আর আবিরকে বলে, তো কি করব? তুই থুক্কু, আপনি আমাকে এত ঠান্ডা পানিতে চুবিয়ে দিলেন। এটা কোনো মানুষ করে? এইসব তো করে গাছে থাকা পেতনিরা। আমি জানি তো তুমি যে পেতনি। আমি আমার কথা বলছি না, আমি আপনার কথা বলছি। আর কত বলবো আপনাকে একটা ভালো কানের ডাক্তার দেখাতে? আপনি তো আমার কথাই শোনেন না। বুঝেছি কেন শোনেন না, ফ্রি পরামর্শ দিই তো তাই আর শোনেন না। আসলে তোমার মাথার একটা তার ছিঁড়ে গেছে, একটা বললেও ভুল হবে, সবগুলো। কি বললেন? আবার বলেন। আপনার এত বড় সাহস আমাকে এই কথা বলার? এখন ডাক্তার তুমি দেখাও বউ। আবির এই বলে চলে যায়। আবিরের মুখে বউ ডাকটা শুনে তিথি পুরো শকড হয়ে যায়। তার কান কি সত্যি শুনেছে যে আবির তাকে বউ বলে ডাকলো? তিথি অনেকক্ষণ এসব ভাবছে। হঠাৎ তার মনে পড়ল যে সে তো কাপড় আনে নাই। এই যা, কাপড়ও তো আনলাম না, এখন কি করি? ওই বজ্জাত কালো ব্যাঙ আমাকে এত সকাল সকাল পানিতে চুবিয়ে দিল, কাপড়টাও এখানে রাখে নাই আগে থেকে। বুঝেছি, বজ্জাত ইচ্ছে করে আমাকে ভিজিয়েছে যাতে আমি অসুস্থ হয়ে পড়ি। তারা বজ্জাত, তোকে মজা বোঝাচ্ছি। তিথি যে আবিরকে ভিজালো তা কিছু না, কিন্তু আবির কেন ভিজালো তা অনেক বড় দোষ হয়ে গেছে। তিথি ওয়াশরুমে দরজাটা একটু ফাঁক করে দেখে আবির চেঞ্জ করে সোফায় বসে আছে আর ল্যাপটপে কাজ করছে। তিথি আবিরকে ডাকবে কি ডাকবে না তা ভাবতে থাকে। ভিজা কাপড়েও তার থাকতে ইচ্ছে করছে না, অনেক ঠান্ডা লাগছে তার। তিথি আবিরকে বলে, এই যে শুনছেন? তিথির এমন করে ডাকায় আবির একটু অবাক হলো। এত সুন্দর করে বলছে। কি বলো? আমার কাপড়গুলো একটু দিতে পারবেন প্লিজ? তুমি এসে নিয়ে যাও। শয়তান কুত্তা বজ্জাত, যদি নিজে এসে নিতে পারতাম তাহলে কি তোকে এত সুন্দর করে বলতাম? আবির এই বলে নিজের কাজে আবার ব্যস্ত হয়ে পড়ে। তিথি অনেকটা বিরক্তি নিয়ে আবার বলে, দেখুন আমি পুরো ভিজে গেছি, তাও আপনার জন্য, সো প্লিজ আমাকে কাপড়গুলো দেন প্লিজ। তিথি এত বলায় আবির আলমারি থেকে একটা শাড়ি বের করে আবার তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। তাই সে তিথির সব কাপড় আর তার সাথে ভুলে আবিরের একটা শার্টও নিয়ে তিথির হাতে দেয়। তিথির তো পুরো মাথা খারাপ হয়ে গেছে আবিরের এমন কাণ্ডতে। তিথি এতটা রেগে যায় যে সব কাপড় আবিরের দিকে ছুঁড়ে মারে আর ভুলে আবিরের শার্টটি নিয়ে বাথরুমের দরজা ধপাস করে বন্ধ করে। আবির তিথির কাণ্ডতে হাসতে হাসতে শেষ। যেই মেয়ে সবার সাথে মজা করে আজকে তার সাথে আবির এমন মজা করলো। হা 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 হা। তিথি তো তখন ইচ্ছে করছিল আবিরকে খুন করতে আর রোদে শুকিয়ে শুটকি বানাতে। বেচারি তিথি তার ভিজা কাপড় খুলছে আর আবিরের 14 গোষ্ঠী ধুয়ে ফেলছে।
শয়তান বদমাস, নাককাটা হনুমান, কানকাটা তেলাপোকা, লেচকাটা বানর, আমার সাথে ফাজলামি। দাঁড়া শয়তান ছেলে, তোকে আমি কি করি তুই নিজেও ভাবতে পারবি না। তুই এখনো আমাকে ঠিক করে চিনিস নাই। তিথি নিজে নিজে বকবক করতে থাকে। আর কাপড় নিয়ে যখন পড়তে যাবে তখন তো সে যেন 440-এর শক্ট খেলো। কারণ তিথি রাগে সব কাপড় আবিরের মুখে ছুঁড়ে তো মারে, কিন্তু যে কাপড়টা সে এনেছে ওইটা আবিরের শার্ট। তিথি তা খেয়াল করে নাই রাগে। হায় আল্লাহ, এইটা আমি কি নিয়ে আসলাম? বজ্জাটের উপর রাগ করে বজ্জাটের এই শার্ট নিয়ে আসলাম। উফ, এত রাগ যে তখন উঠলো, ভালো করে দেখিও নাই যে কার কাপড় আনছি। এখন কি করি? তিথি অনেক ভাবতে থাকে। ঠান্ডায় তার অবস্থা এত খারাপ যে তিথি আর কিছু না ভেবে আবিরের শার্টটি পরে নেয়। তিথি অনেক আনইজি ফিল করে। সে কি করে বাহিরে যাবে? বাহিরে যে আবির বসে আছে। হঠাৎ দরজায় টোকা পড়ে। আবির দরজা খুলে দেখে তার মা। উঠে গেছিস তোরা তাহলে? হুম। দিদি কোথায়? ফ্রেশ হচ্ছে সে 1 ঘন্টা থেকে। কি? জি মাদার ইন্ডিয়া। ওকে তাড়াতাড়ি বের হতে বল। আর ধর, এই শাড়িটা তিথিকে পরে আসতে বল। পাড়ার সব মহিলারা এখনই চলে আসবে তিথিকে দেখতে। মা এই বলে চলে যায়। আবির দরজা বন্ধ করে শাড়িটা বিছানার উপর রেখে বাথরুমে দরজায় টোকা দিতে থাকে আর বলে, সারাদিন কি বাথরুমে থাকবে নাকি? বাথরুম কি এত পছন্দ হয়েছে যে সেখানে ঘুমিয়ে গেছো? তুমি যে এত অলস মেয়ে আগে জানতাম না। আবিরের কথা শুনে তিথির অনেক রাগ ওঠে আর রাগে দরজা খুলে আবিরের সামনে দাঁড়ায় আর বলে, কি বললি তুই বজ্জাত ছেলে? তোর জন্য আজকে আমার এই অবস্থা। শয়তান ছেলে, তোকে মাটিতে পুঁতে ফেলতে ইচ্ছে করছে। ঢং করা হচ্ছে এখন আমার সাথে। তিথির কোনো কথাই আবিরের হুঁশ নাই। আবির তিথির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কি না লাগছে তিথিকে। সাদা শার্ট, ভিজা চুল, মুখে বিন্দু বিন্দু পানি, চুলগুলো খোলা আর চুল বেয়ে পানি পড়ছে। আবিরের কাছে তিথিকে সবচাইতে আজকে সুন্দর লাগছে। আবির তো তার চোখ সরাতে পারছে না। তিথি সে কখন থেকে আবিরের 14 গোষ্ঠী ধুয়ে ফেলছে, কিন্তু আবির কিছু বলছে না। তিথির কেমন যেন লাগে। পরে সে খেয়াল করে আবির তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবিরের এই চাহনিতে তিথি অনেকটা লজ্জা পায়। তিথি আবিরের কাছ থেকে চোখ সরিয়ে ফেলে আর নিচে তাকাতে তার চোখ দুটো কপালে। তার একটু মনে নাই সে আবিরের সামনে এইভাবে চলে এসেছে। তিথি অনেকটা লজ্জা পেয়ে যায়। তিথি দূরে যেতে লাগে। তখন আবির তিথির হাতটা ধরে ফেলে আর নিজের কাছে টেনে নেয়। তিথি তো পুরো শকড আবিরের এমন কাণ্ডতে। আবির তিথির অনেক কাছে যায় আর তিথির মুখে বিন্দু বিন্দু পানিগুলো তার হাত দিয়ে মুছে দেয়। আবিরের প্রত্যেক ছোঁয়ায় তিথি কেঁপে ওঠে। তিথি তার চোখ দুটো বন্ধ করে ফেলে। আবির তিথির গালে নিজের গাল দিয়ে একটু ঘষা দেয়। আবিরের ছোঁয়ায় যেন তিথির মনের মধ্যে ভূমিকম্প হচ্ছে। সাগরে ঢেউ যেমন বয়ে যায় ঠিক তেমন তিথির মনেও হাজারো ঢেউ বয়ে যাচ্ছে। আবির যেন তার পুরো হুঁশ হারিয়ে ফেলে তিথিকে এতটা কাছে পেয়ে। তিথির ভিজা চুলে আবির তার মুখ গুজায়। আবিরের কাছে তিথির চুলের ঘ্রাণ সব সুগন্ধিকে হার মানাবে। আবিরের কাছে এই ঘ্রাণ যে নেশার মতো লাগছে, এমন নেশা যা আবির নিজে ছুটাতে চায় না। তিথি চুলের ঘ্রাণ নিতে এতটা ব্যস্ত যে সে তিথির কোমর ধরে নিজের সাথে লেপ্টে ধরে। তিথি তো পুরো বরফ হয়ে গেছে। হঠাৎ করে দরজা কেউ টোকা দেয়। তিথি আবিরকে একটু ধাক্কা দিয়ে বিছানায় যে শাড়িটি ছিল তা নিয়ে বাথরুমে চলে যায়। আবিরের ঘোর কাটে তিথির ধাক্কায়। আবির নিজেও জানে না সে তিথির এতটা কাছে হঠাৎ করে কেন গেল। আবির এইসব ভাবতে থাকে আর তখন আবার দরজায় কেউ বাড়ি দেয়। আবির গিয়ে দেখে তার মা। কিরে, তোরা কি আজকে রুমে থাকবি সারাদিনই? আর তিথি কই? আম্মু, ও রেডি হতে গেছে। ও আচ্ছা, তোর জন্য কফি পাঠিয়ে দিব। হুম। আচ্ছা, আর শোন, তিথিকে তাড়াতাড়ি আসতে বলিস, কেমন? মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। আবির তিথির এতটা কাছে কেন গেল তা ভাবতে থাকে আর তখন মা এসে তাকে কফি দিয়ে যায়। আবির কফির কাপটা হাতে নিয়ে বারান্দায় চলে যায়। তিথি শাড়ি পরে বের হয়ে দেখে আবির রুমে নাই। তিথি একটা বড় নিঃশ্বাস ফেলে বের হয় আর আবিরকে গালি দিতে দিতে রেডি হয়ে নেয়। শয়তানটার জন্য আজকে আমার এত দেরি। বজ্জারটাকে তুই ইচ্ছে করে পুকুরে চুবিয়ে মারি।
আর তো ইচ্ছে করে তাকে কাকড়ার মতো রান্না করে নেবালে বসে বসে খাই। হিহি, আইডিয়াটা তো খারাপ না। বজ্জারটা একটা কাজে হলেও আসবে, এমনি তো কোনো কাজে আসে না। তিথি কথাগুলো বলে পিছনে ফিরে যেতে লাগে। আর তখন সে এতটা শক্ট খেলো যে বারবার ঢোক গিলতে থাকে, কারণ তার সামনে আবির। আবির বারান্দা থেকে তিথির আওয়াজ পেয়ে রুমে আসে আর তিথির সব কথা শুনে ফেলে। আবির তো সেই রেগে আছে, অগ্নি দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে থাকে। তিথির তো ভয়ে গলা কাট হয়ে গেছে, একটা শব্দ করতে পারছে না। তারপরও অনেক ভয়ে ভয়ে আবিরকে বলে, স্যার আপনি? আবির কোনো কথা না বলে তিথির দিকে আসতে থাকে আর তিথি পিছনে যেতে থাকে। আবির এক পা সামনে বাড়াচ্ছে আর তিথি এক পা পিছনে। তিথি যেতে যেতে দেওয়ালের সাথে লেগে যায়। আবির তিথির অনেকটা কাছে যায় আর তিথির কানের কাছে গিয়ে ফিস ফিসিয়ে বলে, তোমার তো দেখি অনেক সাহস। আবির এত কাছে আসায় তিথি অনেকটা ভয় পেয়ে যায়। তিথি অনেক চেষ্টা করে কিন্তু যেতে পারে না। আবির দুই হাত দিয়ে তিথিকে ঘিরে ধরেছে। তিথি ভয়ে চেহারার যা অবস্থা করলো, যা আবির তিথির ভিতর চেহারা দেখে আরও মুগ্ধ হয়ে যায়। আবির যেন তার চোখ সরাতে পারছে না তিথির উপর থেকে। আবিরের চোখেতে তাকাতে তিথিও যেন এক অন্য দেশে হারিয়ে যায়। আবিরের চোখে যে এতটা মায়া তা তিথি কখনো খেয়াল করে নাই। আবিরের চোখের মায়ায় তিথি পড়ে যায়, দুজন দুজনের চোখে হারিয়ে যায়। আবির তিথির গালে আলতো করে চুমু দেয়। আবিরের ছোঁয়ায় তিথি কেঁপে ওঠে। আবির তিথির গালে নিজের গাল দিয়ে ঘষা দেয়। আবিরের খোঁচা খোঁচা দাড়িগুলো তিথির গালে লাগায়। তিথি শিউরে ওঠে, তার বুকের মধ্যে যেন কেউ ঢোল বাজাচ্ছে। তিথি তার শাড়ি আঁকড়ে ধরে রাখে। আবির তিথির এক গালে চুমু দেয়। যখন তিথির ঠোঁটের দিকে এগোতে যাবে, হঠাৎ কেউ দরজায় টোকা দেওয়া। আবির একটু সরে দাঁড়ায়। আবির খেয়াল করে তিথি এখনও চোখ বন্ধ করে আছে। আবির তিথির কানের কাছে গিয়ে বলে, লজ্জা তো দেখি তুমি পুরো টমেটো হয়ে গেছো। তুমি এতটা লজ্জাবতী আগে জানতাম না তো। তিথি আবিরের কথায় চোখ খুলে দেখে আবির একটু পিছনে দাঁড়িয়ে আছে। তিথি অনেকটা লজ্জা পায় আর নিজের শাড়ি ঠিক করতে থাকে। তিথির এমন চেহারা দেখে আবির হাসতে হাসতে শেষ। তিথি আবিরের হাসি দেখে দূরে রুম থেকে চলে যায়। তিথি গিয়ে তার মামুনির পাশে বসে। মামুনি তিথিকে নিয়ে হলরুমে বসায়। পাড়ার সব মহিলারা আসে আর তিথিকে দেখে সবাই অনেক প্রশংসা করে আর তিথির হাতে গিফট দেয়। সবাই তিথির সাথে অনেক গল্প করে। অনেকক্ষণ পর সবাই খাওয়া দাওয়া করে চলে যায়। দুপুরে তিথি নিজের রুমে গিয়ে দেখে আবির রুমে নাই। তিথি একটু হাঁপ ছেড়ে বাঁচল। সকালে যা হলো, তিথি আবিরের সামনে আসতেও চায় নাই। এখন যখন আবির রুমে নাই, তিথি অনেকটা বেটার ফিল করছে। আর সারাদিন তিথির সাথে আবিরের আর দেখা হয় নাই। তিথি বারান্দায় গিয়ে গল্পের বই পড়তে থাকে। এইভাবে কেটে যায় সারাদিন। মামুনি রাতের খাবার রেডি করে তিথিকে ডাকে। হঠাৎ কেউ মেন দরজায় টোকা দেয়। তিথি গিয়ে দরজা খুলে দেখে আবির আর তার মামা। তিথি গিয়ে তার মামাকে জড়িয়ে ধরে বলে, কোথায় ছিলে মামা তুমি সারাদিন? পাগলি মেয়ে, আমি কাজে ছিলাম আর কি। মিস করছিলি বুঝি? অনেক। আচ্ছা চল খেতে। সবাই একসাথে ডিনার করে। ডিনার শেষে যে যার যার রুমে চলে যায়। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। তিথি রুমে এসে দেখে আবির শুয়ে গেছে। তিথিও গিয়ে শুয়ে পড়ে, কিন্তু তার ঘুম না আসায় সে উঠে বারান্দায় যায়। অনেকক্ষণ পর আবির খেয়াল করে তার পাশে তিথি নাই। আবির উঠে চারপাশে খুঁজে, কিন্তু কোথাও পায় না। আরে মেয়েটা গেল কোথায়? আবির হঠাৎ খেয়াল করে তিথি বারান্দায়। আবির গিয়ে থমকে যায়, কারণ বাতাসে তিথির চুলগুলো উঠছে। আবির তিথির পাশে গিয়ে দাঁড়ায় আর তিথির হাতে হাত রাখে। হঠাৎ কারো হাতের ছোঁয়া পেয়ে তিথি চমকে যায় আর তাকিয়ে দেখে আবির। না ঘুমিয়ে এখানে কি করছো? আসলে আমার ঘুম আসছে না তাই। ও আচ্ছা, ছাদে যাবে? এত রাতে? যাবে না ভয় পাচ্ছ? আমি ভয় পাই নাই। তাই তাহলে চলো। ওকে। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি, তারপর যাব, কেমন? তিথি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। আবির অনেকক্ষণ পর এসে তিথিকে নিয়ে ছাদে যায়। তিথি ছাদে গিয়ে পুরো শক্ট হয়ে যায়। আবির তিথির হাতটা আরেকটু শক্ত করে ধরে বলে, কি হলো, চলো না, ভয় পাচ্ছ? তিথি আর কিছু না বলে যায় ছাদে। একটা দোলনা আছে, সে দোলনার পাশে একটা ছোট্ট টেবিল রাখা আছে আর টেবিলের উপর 2 কাপ কফি রাখা আছে আর একটা শাল। আবির আর তিথি গিয়ে দোলনায় বসে। আবির তিথির হাতে একটা কফির কাপ এগিয়ে দেয়। তিথি কফিটি নিয়ে তাতে ফু দেয়। ফু দেওয়ার সাথে সাথে কফিটা কাপের ধোঁয়াগুলো উপরে ওঠে। তা দেখে তিথি একটু মুচকি হাসে। তিথির হাসি দেখে আবিরও মুচকি হাসে।
আবির আর তিথি অনেক গল্প করতে থাকে। হঠাৎ আবির খেয়াল করে ঠান্ডায় তিথি কাঁপছে। আবির শালটা নিয়ে তিথির গায়ে মরিয়ে দেয়। তিথি অনেকটা অবাক হলো। আপনার ঠান্ডা লাগছে না? কিন্তু একটা শাল এনেছি। তো কি হয়েছে, আমার সাথে শেয়ার করুন। আর ইউ শিওর? হুম। আবির শালটা একটু টেনে নিজের গায়ে মরিয়ে নেয়। এক শালে বসে আছে তারা, হাতে গরম কফি, চারপাশে ঠান্ডা বাতাস, আর আকাশের চাঁদটাও যে অনেক উজ্জ্বল লাগছে। তিথির খুব ভালো লাগছে এমন একটা মোমেন্ট আবিরের সাথে কাটাতে। দুইজনের মনে একটু একটু করে ভালোবাসা জন্ম নেয় একে অপরের জন্য। আবির তো বুঝে গেছে যে সে তিথিকে ভালোবাসে, শুধু সময়ের জন্য অপেক্ষা করছে বলার। আবির তিথিকে নিজের মনের কথাগুলো এমনভাবে বলতে চায় যাতে ওই দিনটি তিথি কখনো না ভুলে। তিথি কথা বলতে বলতে আবিরের ঘাড়ে ঘুমিয়ে পড়ে। আবির সে কখন থেকে কথা বলে যাচ্ছে, কিন্তু কোনো উত্তর না পেয়ে তিথির দিকে তাকিয়ে দেখে তিথি ঘুমিয়ে গেছে। আবির একটু মুচকি হাসে। তিথির মাথাটা একটু ধরে আলতো করে চুমু এঁকে দেয়। এই পরশ যে ভালোবাসার পরশ। আবির যে তিথিকে খুব ভালোবেসে ফেলেছে তা আবির ঠিক বুঝতে পারছে। আবির তিথিকে কোলে নিয়ে রুমে নিয়ে যায় আর বিছানায় শুয়ে দেয়। আর আবিরও তিথির পাশে গিয়ে শুয়ে পড়ে। সকালে তিথি ঘুম থেকে উঠে দেখে আবির তার পাশে নাই। তিথি ওয়াশরুমে দেখে, কিন্তু সেখানেও আবির নাই। তাই সে বারান্দায় যায়, সেখানেও পেল না। তিথি ফ্রেশ হয়ে মামনির কাছে যায় আর গিয়ে দেখে মামনি কাজ করছে আর অনেক আয়োজন করা হচ্ছে। তিথি একটু চমকে যায়। তিথি তার মামনিকে জিজ্ঞেস করে, আম্মু আজকে কি বাসায় কেউ আসবে যে এত আয়োজন করা হচ্ছে? হ্যাঁ, আজকে আবিরের কিছু বন্ধু আসবে। অনেক বছর পর তারা এখানে আসবে, আর আবিরের সাথে অনেক বছর পর দেখাও। এই জন্য তো আবির সকাল সকাল বের হয়ে যায় ওদের পিক আপ করতে। ও আচ্ছা, এই জন্য বজ্জারটাকে দেখি নাই, কিন্তু আমাকে বলেও তো যেতে পারতো। কি রে, কি ভাবছিস? কিছু না। আচ্ছা যা, নাস্তা করে নে, আর আমার সাথে রান্নার কাজটা একটু দেখ। তিথি নাস্তা করে নেয় আর মামনির সাথে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে। দুপুর হয়ে গেছে। তিথি যা, শাওয়ারটা সেরে আয়, পরে ওরা আসলে আবার যেতে পারবি না। তিথি গিয়ে শাওয়ারটা সেরে চলে আসে আর মামনির পাশে গিয়ে বসে। তারা দুইজনেই অনেক গল্প করে। হঠাৎ দরজার বেল বাজে। মনে হয় ওরা চলে এসেছে। যা গিয়ে দরজা খুলে দে। এই শয়তানটা এখানে কেন?